গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, নতুন করে বলার তো সেরকম কিছু নেই। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে হঠাৎ করেই প্রোগ্রামটা ফিক্সড হলো। অনেকদিন কোথাও যেতেই পারছিলাম না, বাড়িতে কিছু সমস্যা ছিল, বুঝতেই পারেন মেডিকেল সমস্যা, মানে বাবা মাদের একটু সমস্যা হয়ে গেছিলো বাবার অ্যাকচুয়ালি। তো সেই কারণে কোথাও সেরকম যেতে পারছিলাম না। তো হঠাৎ করে প্রোগ্রামটা হলো। কালকে অ্যাকচুয়ালি শ্বেতা বলছিল যে চলো 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 চলো, মানে কালকে ঠিক না, 2-1 দিন ধরেই বলছিল। তো প্রোগ্রাম করেই ফেললাম। এবার দূরের প্রোগ্রাম ঝট করে তো করা সম্ভব না, মোটামুটি কাছের বলতে পারে। এবার অনেকের কাছে, অনেক বাইকারদের কাছে এটা একেবারেই খুব কাছের জায়গা, কিন্তু আমাদের কাছে একটু হলেও দূরের জায়গা। যাই হোক, যাচ্ছি, সমস্ত কিছুই শেয়ার করব, রাস্তাঘাটের ব্যাপার, গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হলো, সব কিছুই শেয়ার করব। তাহলে চলো, দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এখন ঘড়িতে এখন বাজে হচ্ছে 7টা 10। 7টা 10-এ বেরোবো। অ্যাকচুয়ালি আরও সকাল সকাল বেরোনোটা উচিত ছিল, সকালবেলা উঠতে পারিনি রাত্রে কিছু কাজের জন্য। তো চলো, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো হ্যালো, চলে এসেছি এখন মোটো ব্লগিং সেট আপে। এখন কাজটা খোলা আছে, জানি না কীরকম কি সাউন্ড আসছে না আসছে। এখান থেকে বাড়ির পাশ থেকে এবার বেরোলাম, বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাব। তার আগে ফুয়েল ভরিয়ে নিলাম, ভরিয়ে নিয়ে এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার জন্য এগোচ্ছি। আমাদের বাড়ির থেকে অ্যাকচুয়ালি কল্যাণী এক্সপ্রেসওয়ে দুটো রাস্তা দিয়ে যাওয়া যায়, একটা ওই নপাড়া মেট্রো স্টেশনের ওই সাইড দিয়ে, আর একটা হচ্ছে সোদপুর দিয়ে। তো সোদপুরটা আমাদের বাড়ির থেকে একটু দূর হয়, যেহেতু আমাদের বাড়ি বড়নগরে। সেই কারণে আমরা নপাড়া মেট্রো দিয়ে সাইড দিয়ে গিয়ে আমরা এটা ধরবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে। আজকে যাচ্ছে সাথে হচ্ছে আমি, শ্বেতা মানে আমার ওয়াইফ, সামনে অ্যাজ ইউজুয়াল প্রসেনজিৎ, আর তার সাথে আমাদের আর একটা বন্ধু সিদ্ধার্থ। কোথায় যাচ্ছে আর এক্সট্রা করে বললাম না, কারণ থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আচ্ছা, এটা একটা নতুন মাইক সেট আপ লাগিয়েছি, যদিও এখন কাজটা নামাইনি। কেমন কি সাউন্ড আসছে একটু কমেন্ট করে জানাবেন। তার সাথে এই বাইকটা মানে হচ্ছে হিরো এক্সট্রিম 125R, মানে নতুন ভার্সান, যেটা মানে ডুয়াল ডিস্ক আর ডুয়াল এবিএস ভ্যারিয়েন্ট যেটা এসছে, সেটা নিয়েই যাচ্ছি। এখনও ফার্স্ট সার্ভিসও হয়নি, দেখতেই পাচ্ছেন সবে 54 কিলোমিটার চলেছে, 54 কিলোমিটার। তো এই বাইকটার একটা রিভিউও হয়ে যাবে। সব দিক মিলেমিশে ভাবনা চিন্তা করেই মানে ব্যাপারটা জমে ক্ষীর করতে হবে। দেখা যাক। ওয়েদার এখন আপাতত মেঘলাই আছে, গরম তখন খুব একটা লাগছে না। এরকম থাকলেই ভালো, নাহলে যা গরম পড়ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। নপাড়ার এই রাস্তাটা দিয়ে আমাদের এক্সপ্রেসওয়ে কানেক্ট করতে হয়, কিন্তু ছোটোখাটো ওয়াটার ক্রসিং কানেক্ট করে ফেললাম মনে হচ্ছে। যাই হোক, এই বাইকটা ওয়াটার ক্রসিংয়ে বা ছোটোখাটো এই সমস্ত জিনিসে, যেহেতু 125 সিসির বাইক, তো দেখারও বিষয়বস্তু আছে। কারণ আমি তো লোকাল জায়গা যাতায়াত ছাড়াও একটু দূরে দূরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। অ্যাকচুয়ালি শুরুর থেকে খুব ইচ্ছা ছিল হিমালয়ান নেওয়ার, কিন্তু কিছু অসুবিধা তো থাকেই। মধ্যবিত্ত বাঙালি ঘরে অসুবিধা ছাড়া তো জীবন হয়। তো আপাতত এইটা নিলাম। আপনাদের সাপোর্ট, ভালোবাসা সব কিছু পেলে, ভগবান চাইলে, পরিস্থিতি ঠিক থাকলে, আর সব থেকে বড় কথা ভাগ্যে থাকলে অবশ্যই একদিন সেই স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন তো ভগবান দিয়ে দিয়েছে অনেক কিছুই, স্বপ্ন পূরণ করার টাকাটা ঠিকভাবে দিচ্ছে না। যাই হোক, আপাতত আমরা বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। আমাদের বাড়ি থেকে এটা অ্যাকচুয়ালি একটু শর্ট পড়ে, তো সেই কারণের জন্যই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে এই কল্যাণী কানেক্টরটা নিলে আমাদের একটু সুবিধা হয়, মানে ব্যাপারটা।
চলো তাহলে যাওয়া যাক। হর হর মহাদেব বলে, জয় জগন্নাথ, হর হর মহাদেব, জয় মা কালী, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। চলো শুরু করা যাক তাহলে আজকের রাইড। এক্সপ্রেসওয়ে থেকে এই বাঁদিকের কানেক্টরটা নিলে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট হয়ে যাবে। এইটা দিয়ে সোদপুরের ওপর দিয়ে সোজা কল্যাণীর দিকে বেরিয়ে যাচ্ছে রাস্তাটা। অ্যাকচুয়ালি ডেস্টিনেশনের পর্যন্ত রাস্তা চিনি না, কিন্তু মানে যতটা চিনি যাই, পরে ম্যাপ লাগিয়ে নেবো। ওয়েদারটা এখনো অবধি তো ভালোই আছে, আকাশটা বেশ সুন্দর লাগছে কিন্তু। একেবারেই সদ্য নতুন গাড়ি, এখন ফার্স্ট সার্ভিসও হয়নি, তা এখনো অবধি পারফরমেন্স এইটুকুনিতে যা বলবো তাতে ঠিকঠাকই লাগছে। এখন দেখা যাক, নিয়ার অ্যাবাউট আজকে 100 কিলোমিটারের কাছাকাছি এবং আপ ডাউন মিলে 200 কিলোমিটারের ওপরেরই স্ট্রেচ আছে একটা। তো কিরকম কি পারফর্ম করে সেটা তো একটা দেখার বিষয়বস্তু রয়েছেই। হাতের গার্ড পায়ের গার্ড ভেবেছিলাম পরে আসবো, কিন্তু ফার্স্টের দিকে ভাবলাম যে হোটেল ওখানে নেবো কি নেবো না, তারপরে সারাক্ষণ ধরে এই গরমের মধ্যে ওগুলো পরে ঘুরতে হবে, তা তাই জন্য নিইনি। এবার লেট নাইটে গিয়ে সবার মধ্যে ডিসাইড হলো যে নাকি হোটেল নেওয়া হবে একটা রেস্টের জন্য। অবশ্য দরকার ওই যা গরমের মধ্যে, আর তার সাথে বুঝতেই পারেন সাথে একজন মহিলা থাকলে একটু ফ্রেশের তো দরকার লাগেই, একটা বাথরুম বা হোটেল রুম তো একটু দরকার লাগেই। আচ্ছা, এই মাইকটাতে কীরকম আসছে সেটা একটু দেখার বিষয়বস্তু আছে এখনও, কারণ নিচ থেকে তো একটু হাওয়া তো আসবেই, তো সেটাই মেনলি দেখার বিষয়বস্তু যে কীরকম কি মাইকটা পারফর্ম করছে। উইন্ড নয়েজ কেমন কি কাটছে সেটাও একটা ম্যাটার করে অনেক কিছু। নতুন নতুন ব্লগ করছি তো, মোটর ব্লগিং, এখন অনেক কিছুই ম্যাটার করবে। আস্তে আস্তে হয়তো ইউজ টু হয়ে যাব, সবাই একটু সাপোর্ট করো তাহলেই হবে। দেখো দেখো দেখো, জামা কাপড় পেছন দিয়ে উঠছে, এদিকে স্পিড চাই, কিন্তু আমি যতদূর জানি কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটা লিমিটেড স্পিড অবধি টানা যায়, না হলে গন্ডগোল হয়। তো যাই হোক, এখানে 80 কিলোমিটার স্পিড লেখাই আছে গাড়ি বা এগুলোর জন্য, আর ওখানে যাচ্ছে দেখো। রাস্তায় বেরোবো আর ছাপড়ি দেখতে পাবো না, এটা আবার হয় নাকি? ওদিকে সিদ্ধার্থ ভিডিও করছে। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে ফটোগ্রাফার, মানে আমরা হলাম, আমাদের বাই প্রফেশন আমরা হলাম ফটোগ্রাফার। তো আমাদের মেন কাজই হচ্ছে ওই ফ্যাশন ফটোগ্রাফি আর ওয়েডিং টিম। তো ওই ওয়েডিং টিমেরই আমাদের একজন মেম্বার হচ্ছে সিদ্ধার্থ। তার সাথে আমার যে নিজস্ব ওয়েডিং পেজ আছে এবং ফটোগ্রাফি যে মানে ব্যানারে করি আমি, তো এখানে একসাথেই কাজ করি। আর আমার যে ওয়াইফ, ও অ্যাকচুয়ালি হচ্ছে কর্পোরেটে কাজ করে। তার সাথে সাথে এখন এই ব্লগিংটা তো নতুন শুরু করেছি, ফটোগ্রাফিটাই মেন। এবার এদিক ওদিক অনেকটা দূরে ফটোগ্রাফি সূত্রেও যাতায়াত করতে হয়, আর তাছাড়া এদিক ওদিক শর্ট রাইডও করতে হয়। তো সব মিলে এই গাড়িটা নিলাম। ইউটিউবে রিভিউ দেখছিলাম, বেশ ভালোই আছে। অবশ্যই এসপিও ভালোই ছিল, অস্বীকার করব না, এসপি তো প্রচুর লোক নিয়েছে। আচ্ছা, দেখতে দেখতে ব্যানার চলে এসছে সামনে, কল্যাণী 35 কিলোমিটার, মধ্যমগ্রাম 5, পানিহাটিও 5। দেখতে দেখতে আমরা চলে এলাম খেপরিল বিল, কি খেপরিল, খেপলির বিল, সরি। তো জায়গাটা বেশ সুন্দর, কিন্তু তোমাদের মধ্যে এরা কারা কারা এসছো এই জায়গাটায় জানিও আমায়। দেখতে পাচ্ছ কিনা জানি না, গোপরে কতটা দেখা যাচ্ছে। এই দেখো, বেশ বড় একটা ঝিল মতন আছে, চারপাশটা বেশ ভালো গ্রিনারি, আর এইদিকে কিসের একটা ওয়্যার হাউস আছে মনে হচ্ছে এটা। আকাশটা কি নীল লাগছে, বেশ সুন্দর লাগছে আকাশটা। বর্ষার কালের তো চারপাশটা বেশ গ্রিন হয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই বাইকের হাওয়াটা গায়ে লাগলে বেশ একটা এনার্জি ফিল আসে শরীরের মধ্যে।
আবার একটা মনে হচ্ছে ফ্লাইওভারে উঠবো। অ্যাকচুয়ালি আমরা বাঙালিরা ব্রিজ আর ফ্লাইওভার অনেকেই মানে এক করে ফেলি, আমিও করি কারণ আমিও বাঙালি, তো সেই পারপাসেই বললাম। কিন্তু ব্যাপারটা আমার কাছেও ঠিক পরিষ্কার নয়, তোমরা যারা যারা জানো তো সেই তারা একটু ডেফিনেশন দিয়ে একটু যদি বোঝাও। বাহ, এই স্ট্রাকচারটা উপরের দিকে তো বেশ সুন্দর করেছে, দেখো। অ্যাকচুয়ালি এই মায়াপুর যাওয়াটা ঠিকই ছিল না, জাস্ট 1-2 দিন আগে না কালকে রাত্রির বেলাতে মনে হয় এরা ফিক্সড করেছে। আমার ওয়াইফের মনে হয় আজকে এই শনিবার দিন ছুটি, কালকেও রোববার, তো সেই নিয়ে ফিক্সড করেছিল, কোনো প্ল্যানই ছিল না সেরকম। এবার ইউটিউবের জন্য অনেক দিন দার্জিলিংয়ের ওই ওটা দেওয়ার পরে আর সেরকমভাবে বেরোনোও হচ্ছিল না। আর আমাদের তো মানে যারা যারা এইসব ভ্লগ করি, মানে ট্রাভেল করতে ভালোবাসি, জানোই পায়ের তলায় সর্ষে বলে, বেশি দিন ঘরে থাকতে ভালো লাগে না। বাধ্য হয়েছিলাম কিছুটা ঘরে। বললাম আমি খানিকক্ষণ আগে যে মানে বাড়ির লোকের একটু শরীর খারাপ ছিল, তো বাড়ির লোকের শরীর খারাপ থাকলে স্বাভাবিকভাবে মাথার মধ্যে তো একটা টেনশন ঘোরে, তো সব কিছু মিলেই বেরোনো হচ্ছিল না। তাই আজকে ভাবলাম একটা এই চলো মায়াপুরে প্রভুর দর্শনই করে আসি। চলো, এখানে কি গাড়িটা খারাপ হয়ে গেছে নাকি? লং রাইডে অনেক কিছুই দেখা যায়। এরা তো আমাদের থেকে যারা যারা মানে এই ট্রাক ড্রাইভার বলো বা এরকম যারা লরি চালায়, তারা তো আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি রাইড করে, মানে গাড়ি চালায়, রাইড করা মানে ওই গাড়ি চালায়। তারা এক্সপিরিয়েন্স, রাস্তার এক্সপিরিয়েন্স আমাদের কোটি কোটি গুণ বেশি আমাদের থেকে। তো এখনো পর্যন্ত এই গাড়িটার রিভিউ বলতে গেলে এখনো অবধি তো ঠিকঠাক আছে। অবশ্য ফার্স্ট সার্ভিসও হয়নি এখনো, দেখেই বুঝতেই পারছো, এই দেখো 70 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখা যাক কত দূর কি যাওয়া যায়। স্টেম ওয়ার্ল্ড স্কুল, এখানে আশপাশে কোথা দিয়ে একটা পেট্রোলের গন্ধ আসছে, কেন কে জানি। এই প্রসেনজিতের গ্ল্যামার এক্সট্রা মাঝখানে বেশ ভালোই চালাচ্ছিলাম, ভালো খারাপ করেনি, স্মুথ আছে, মানে ডেলি কমিউনিকেটিংয়ের জন্য তো বেশ ভালোই গাড়ি। এসপি, গ্ল্যামার এক্স, তারপরে এই গাড়িটার রিভিউও দেখেছিলাম, বেশ ভালোই দেখাচ্ছিল। কোনো তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে এই 50-60 এই স্পিড মেনটেন করে যাওয়ারই ইচ্ছা আছে। বেশি তাড়াহুড়ো করে গিয়ে বেকার এ করে লাভ নেই, কারণ এই গাড়ির ফ্রন্টে উইন্ডশিল্ড লাগানো নেই, উইন্ড ব্লাস্টও আসছে, ভিডিও বানাতে হচ্ছে। আর সেটা ছাড়া 125 সিসির একটু হালকা গাড়ি তো এটা, তো সেইটাতে অত বেশি স্পিড মেনটেন করা যাওয়ার থেকে এটাতেই কমফোর্টেবলি যাওয়াটা আমার মনে হয় বেটার। সিদ্ধার্থ ভিডিও করছে, ও অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফার, আমিও অ্যাকচুয়ালি সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার দুটোই মিলেমিশেই করি যখন যেটা মানে রিকোয়ারমেন্ট হয়। আর প্রসেনজিৎ ও হলো হচ্ছে ফটোগ্রাফার, কিন্তু অ্যাকচুয়ালি আমার ওই ফ্যাশন বলো বা ওয়েডিংয়ে বলো যেখানেই বলো, সিনেমাটোগ্রাফির থেকে ফটোগ্রাফিটা আমার পছন্দ বেশি। কিন্তু এখন তো কলকাতায় এটা সিনেমাটোগ্রাফির চল বেশি, মানে রিকোয়ারমেন্ট বেশি। আর এখনকার দিনে তো রিল বলো বা সিনেম্যাটিক ভিডিও বলো এগুলোরই তো চল, তো ওই সব মিলিয়ে সিনেমাটোগ্রাফির কন্ট্রাক্টে বেশি পাই অ্যাকচুয়ালি। এই তোমাদের কারোর দরকার হলেও কিন্তু বলতে পারো, ওয়েডিংয়ের প্যাকেজ ট্যাকেজ সবই অ্যাভেলেবেল, আমাকে ডিএম করো, আমি নিচে ফেসবুকের এটা দিয়ে দিচ্ছি আমার, তোমরা ওখানে আমার সাথে কানেক্ট করে নিতে পারো। আর তার সাথে ইনস্টাগ্রামটাও দিয়ে দিচ্ছি, নতুন ইনস্টাগ্রাম, বিশাল কিছু ফলোয়ার নেই, হ্যাঁ, তো আমি এত বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই,
তো একটু ফলো করলে তোমরা, আমি একটু মানে এগিয়ে হতে পারবো। খুব বকবক করছি নাকি? 2 দিন আগেও সেরকম কিছু বকবক করতে পারছিলাম না, আর আজকে একটু বেশি বকবক করছি। চাই না কেন আমার মানে মনে হচ্ছে যেন আমার মোটো ব্লগিং সেট আপে তো মানে আমার কমফোর্টেবল লাগছে বেশি কথা বলতে। অ্যাকচুয়ালি ক্যামেরার পেছনের লোক তো, ক্যামেরার পেছন থেকেই কথা বলে এসছি এতদিন। ক্যামেরার ফ্রন্টে হয়তো সেরকমভাবে একটু আনইজি ফিল লাগছে প্রথম, বাট ক্যামেরার পেছনে তো সেই জেগে সেই লাগছে। তোমাদের ভাই বলো, তোমাদের দাদা বলো, যেটা ভাবেই আমাকে নেবে নাও, কিন্তু সাবস্ক্রাইবটা করো, তবেই তো গ্রো করতে পারবো। সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা টুক করে প্রেস করে দাও। আকাশ আবার মেঘলা হয়ে গেছে। মেঘটা থাকুক, বৃষ্টিটা সেরকম না হলেই হোক। রেনকোট আনিনি, রেনকোট নিয়ে আসাটা দরকার ছিল, কিন্তু রেনকোট আনিনি এই কারণের জন্যই, আমার রেনকোট আছে, আমার ওয়াইফের রেনকোট আছে, এই প্রসেনজিতেরও রেনকোট আছে, কিন্তু সিদ্ধার্থের রেনকোট নেই। তো এবার ওর রেনকোট না হলে তো সেই আমাকে দাঁড়িয়ে কোথাও না কোথাও যেতেই হবে, তখন তো আর যেতে পারবো না। তাই ভাবলাম আবার রেনকোট বইবো। আর সেটা ছাড়া পেছন দিকে এখনো এই গাড়িটাতে এখনো কেরিয়ার কিছু লাগানো হয়নি, তো সেই পিঠে করেই অত ভারী ভারী রেনকোটগুলো বই নিয়ে যাওয়া। তো এটা কি নিয়ে যাচ্ছে গাড়িতে, জিনিসটা কি এটা? কি নিয়ে যাচ্ছে ওটা? যাই হোক, তোমরা যদি কেউ জানো এটা বলো। দেখতে দেখতে আজকে আমাদের প্রথম টোল গেট, কিন্তু বাইকে তো টোল এখানে লাগে না, আমরা সাইড দিয়েই বেরিয়ে যাব। কিছু কিছু জায়গায় লাগে, কিন্তু এইখানে তো আপাতত লাগছে না। যাই হোক, আমাদের প্রথম টোল গেট আজকে ক্রস করলাম, ক্রস করে এই বেরোলাম। এবারে জায়গাটা বেশ চওড়া, কিন্তু টোল গেটের বাইরের রাস্তাগুলো এরকমই হয়। এই সামনের এই ব্রিজা গাড়িটা আর এই মাহিন্দ্রা 3XO, এই গাড়িটা খুব পছন্দসই গাড়ি। আর একটা আছে, আরো দুটো আছে, স্করপিও এন আর রেনল্ট ডাস্টার নতুন মডেলটা। তোমরা যদি চাও, ভগবান যদি চায়, ভাগ্যে যদি থাকে, একদিন ওটাও হবে, ওটা নিয়েও আসবো, ওটা নিয়েও হবে, রাইড হবে। ইচ্ছা তো খুবই আছে, এখন দেখা যাক কত দূর কি করতে পারি। মাদরাল হনুমান মন্দির, পানপুর টপ খাচ্ছি, আবার উঠে গেলাম ব্রিজে, নিচে আছে এইচপির পেট্রোল পাম্প। এরকম জায়গাটায় একটু এখন দাঁড়ালাম। ওই প্রসেনজিৎ দেখো, মানে ও হচ্ছে একটু ড্রোন ফুটেজ নেবে রাস্তার। এবার অ্যাকচুয়ালি কলকাতার আশপাশ বা কলকাতায় না ড্রোন তোলা বা নেওয়া, ফুটেজ নেওয়া একটু ঝামেলারই। এখানকার লোকের ভ্যারাইটি রকমের মতবাদ তৈরি হয়, জানি না কেন, কি জন্য হয়, কিন্তু হয়। মানে দেখা যাক, সব মিলেমিশেই তো চলতে হয়। তো এই রাস্তার ফুটেজ বেশ ভালোই আসে, অনেকের ব্লগেই দেখি। তো দেখা এই তোলা হবে এখন ড্রোন দিয়ে, কিরকম কি আসে দিয়ে দেন জানাচ্ছে। হয়ে যাক তাহলে ড্রোন ফুটেজ। চলো আবার রাইডটা শুরু করলাম। ড্রোন শট কেমন লাগলো জানিও। এই সামনে এখন প্রসেনজিৎ যাচ্ছে, ও আমার ওয়াইফ এখন ওরটায় বসেছে, ওর এখন একটু রিল শ্যুট করতে বললো, তাই সিদ্ধার্থ অ্যাকচুয়ালি আমার ব্যাকে বসেছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে এই কল্যাণীর যে খুব ফেমাস ব্রিজ, ওইটার কাছে চলে এলাম। এটা ওই বড়জাগুলির দিকটা দিয়ে ঢুকলাম। এবার বড়জাগুলির দিকটা দিয়ে ঢুকে এইখান দিয়ে এবার এইটাতে অনেক দিনের ইচ্ছা আছে ড্রোন ওড়ানোর,
এবার জানি না এখানে পারমিশনে ড্রোন পাবো কিনা, তবে অনেকের ইনস্টাগ্রামে দেখেছি। এই ব্রিজটা দিয়ে কিন্তু চালাতে খুব ভালো লাগে গাড়ি। আমি এই ব্রিজটায় আগেও এসেছি, বাট সেরকমভাবে ব্লগ বানাতে পারিনি। তখন একবার এসেছিলাম আমি কিছুদিন আগে, ওই হংসেশ্বরী মন্দির যাওয়ার সময়তে। ব্রিজটা দিয়ে যেতে বেশ সুন্দর লাগে কিন্তু। এই যে পুরো যে এই বাঁকগুলো, যে পথের যে বাঁক, খুব সুন্দর লাগে, কারণ প্রত্যেকটা বাঁকেই যেন লুকিয়ে থাকে কোনো নতুন নতুন গল্প। আর আমি যেহেতু উড়ো চিঠির রানার, তাই আমার চিঠিতে যে নতুন নতুন গল্প থাকবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। So call me up, baby. Together we can go crazy. You and me in the night. I'm feeling alright. Now I got you when I want. So call me up, baby. Together we can go crazy. You and me in the night. I'm feeling alright. Now I got you when I want more. আচ্ছা, আমরা এখান থেকে বাঁদিকে বেঁকে গেলাম। এই বড় যেগুলি মোড় সম্ভবত ছিল এটা। তো ওখান থেকে বাঁদিকে বেঁকে গিয়ে আমরা আবার হাই রোডে উঠবো। এই রাস্তাটা একটু খারাপ আছে। সামনে কোথাও থেকে খেতে হবে। বহুত জোর খিদে পেয়ে গেছে, বহুত জোর খিদে পেয়েছে রে। ও বললো কোথায় বড় জগলির ওখানে নাকি মিষ্টির দোকান টোকান আছে, কচুরি টচুরি পাওয়া যায়। তো সেরকম জায়গা থেকে কিছু খাওয়ার ইচ্ছা আছে। যা হোক কিছু খেতে তো হবেই, খিদা পাইছে। সামনে দেখাচ্ছে একটা কি আরোহী টি স্টল। দেখি ওখানে কি পাওয়া যায়। আরোহী টি স্টল। এইখানে গিয়ে আবার এই বড় হাইওয়ে কানেক্টরে উঠে গেলাম। চলো এখন আগে একটু খাওয়ার দোকান খুঁজি, তারপরে আবার ব্লগ ঠক বানাবো। চলে এলো আজকে আমাদের দ্বিতীয় টোল গেট। সেকেন্ড টোল গেটে কিন্তু আমাদের বাইকে তো টোল দিতে লাগবে না। বাইকে এখানে টোল লাগে না। কিছু কিছু এক্সপ্রেস হয়তো লাগে, বাট এখানে আপাতত তো লাগছে না। যে যে এক্সপ্রেস হইতে লাগে তোমরা চাইলে একদিন সেখানেও যাব। সাবস্ক্রাইবটা করো। অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করলে, লাইক করলে একটু এনার্জি পাওয়া যায়, মানে মনে উৎসাহ পাওয়া যায়। বুঝোই তো, খুব একটা তো বড় কিছুই হয়নি। বড় কিছু কি, কিছুই হয়নি। সদ্য শুরু করেছি। এখন তোমরা একটু হাত পাত ধরে যদি এগিয়ে নিয়ে হাঁটাতে শেখাও, তাহলে একটু ভালোভাবে হাঁটতে শিখবো। এই সামনে আছে দুই কন্যা ফ্যামিলি রেস্টুরেন্ট। দেখি, হ্যাঁ ওরাও তো মনে হচ্ছে দাঁড়াচ্ছে। দেখি এখানেই একটু খাওয়া পাওয়া যায় কি না। তো আমরা আপাতত রেস্টুরেন্টে এসে গেছি। তো রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা বেশ ভালো। অর্ডার করেছি হচ্ছে, অর্ডারও করে দিয়েছি, মানে আমার ওয়াইফ অর্ডার করে দিয়েছিল। তো এটা এখন অর্ডার করেছি হচ্ছে 3টে মশলা ধোসা। আর প্রসেনজিৎ বললো ও पूरी सब्जी खाবে। खाना कैसा है? एकदम मस्त। ठीक है, टेस्ट कैसा है ये? ठीक है ना? तो आप शुरू करें। तो दैनी পুরি সবজি আসেনি এখনো। আমার এখনো ধোসা আসেনি, আসলে আমি খাবো। খিদে পেয়েছে প্রচন্ড। আচ্ছা ঠিক আছে, খাওয়ার সময় ফুড রিভিউটা তুমিই দিও। ঠিক আছে, বাই। এও দিয়ে দিয়েছে। আমি একটা খেয়ে দেখি কেমন লাগছে। বিশাল জোর খিদে পেয়ে গেছে। ভালো, রিজনেবল আছে, পেটও ভরবে, মনও ভরবে। ইটস নাইস। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম। তো এখানে বিল হয়েছিল হচ্ছে 560 টাকা মতো।
যত এগোচ্ছি ল্যান্ডস্কেপটা কিরকম ভাবে পাল্টাচ্ছে দেখতে পাচ্ছ। এই জায়গাটার নাম হলো আনিলিয়া। তো এ দেখো চারপাশে যে গ্রিনারিটা, বর্ষাকালের মানে যে গ্রিনারিটা, গাছপালা পুরো সবুজ হয়ে থাকে, এটা মানে একটা এটা আলাদা দৃশ্য সুখ। মানে এটা বেশি বাংলা ভাষা বলে দিলাম, মানে ব্যাপারটা হচ্ছে খুব মানে চোখের শান্তি, খুব ভালো লাগে দেখতে। এই দেখো এই দিকটা কত সুন্দর লাগছে। আমরা অ্যাকচুয়ালি থাকি কংক্রিটের জঙ্গল তো, আর আশপাশটায় এত গাছপালা দেখে মানে মন অটোমেটিক মানে চাঙ্গা হয়ে ওঠে। আর এদিকে সূর্য উঠেছে ঠিকই, ভালোই রোদও দিচ্ছে, মাঝে মাঝেই রোদ উঠছে, কিন্তু ঠিক অতটা গরম লাগছে না। এটা কি যাচ্ছে, বাহ, ওই দেখো এই জায়গাটা দেখে অনেকটা সেই ছোটবেলায় খেলতাম প্রজেক্ট আইজিআই, সেই প্রজেক্ট আইজিআই ফিল্ড লাগছে। এক একটা জায়গায় এক এক রকম ভাবে নামাতো, তো সেরকম টাইপের লাগছে খানিকটা। আর আকাশটা দেখো শুধু, ও শরৎকালে আকাশের যেন কাছাকাছি লাগছে একদম, ব্যাপারটা হেভি লাগছে আকাশটা। এই এখন যদি অ্যাকশন ক্যামেরাটাতে একটু এনডি লাগানো থাকতো, ও তো কথাই নেই, সেরা লাগতো, সেরা যাকে বলে। একটু আগেই শিলিগুড়ির বোর্ড দেখলাম, মানে কি বলবো, জীবনে কত ইউটিউবারকে দেখেছি, বড় বড় মোটো ব্লগার, তাদের মধ্যে 2-4 জন তো আমার খুব প্রিয়, খুবই পছন্দের। তারা সব এই রাস্তা দিয়ে দার্জিলিং রাইডে গেছে। আমার জীবনের খুব স্বপ্ন এটা, এক না একদিন তো যাবই যাব। এই যে হলো আমাদের গেস্ট হাউস, নৃসিংহদেব গেস্ট হাউস। ঠিক আছে, ঢুকে নিয়ে দেখাচ্ছি। তো যে রুমটা এসেছিলাম, রুমটা এরকম নন এসি দিয়েছে, ফ্যান আছে, টেবিল আছে, 2-3 জন শোয়ার মতন খাট আছে, বেসিন আছে, বেসিক ফেসিলিটি যেরকম যা হয় ঠিকই আছে। 3-4 ঘন্টা থাকবো। বাথরুম এরকম আছে, দেখতেই পাচ্ছ, নর্মাল বেসিক ফেসিলিটিওয়ালা, ঠিকই আছে মোটামুটি। একটু ফ্রেশ ট্রেশ হয়নি, দেন কথা হবে। আমরা এখন আছি মায়াপুরের একটা হোটেলে, নাম বলো? নরসিংহদেব গেস্ট হাউস। কেমন কি লাগছে বলো? এটা হচ্ছে হোটেলের ছাদের থেকে আমার তোলা। আমার পেছনে হচ্ছে মন্দিরটা, দেখে না কতটা ক্রিস্টাল আর ভালো, খারাপ এরকম না। ভিউ। এখানে এসি নন এসি 2 রকমেরই অপশান পেয়ে যাবেন। আমরা জাস্ট কিছুক্ষণের জন্য থাকবো, মানে কয়েক ঘন্টা জাস্ট এই ফ্রেশন আপ হওয়ার জন্য এখানে একটা রুম নিয়েছি, নন এসি নিয়েছি, কারণ এসি অ্যাভেলেবেল ছিল না এখানে। চলুন তাহলে একবার পাখির চোখে দেখিনি কেমন লাগে, চলো। আমরা এখন আছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর, যেটা হচ্ছে আমাদের গঙ্গা আর জলঙ্গি নদীর তীরে অবস্থিত। ইস্কন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নতুন ইস্কন মন্দির মায়াপুরের। এই মন্দিরটা যেটা আপনারা দেখছেন, এটা বিশ্বের বা এশিয়ার লার্জেস্ট ডোম লাইক স্ট্রাকচার। এটাকেই বলা হয় টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম। একবার দেখুন সব। অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকান পেয়েছি, ভেজ বিরিয়ানি পাওয়া যায়। শুনেছি মায়াপুরের এখানে ভেজ বিরিয়ানি খুব বিখ্যাত। ব্যাপারটা হচ্ছে আমি আগে কখনো ভেজ বিরিয়ানি খাইনি, তা খেয়েছি চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি। আর আজকে যেহেতু একাদশী, এখানে ম্যাক্সিমাম জায়গাতেই একাদশী খাবার পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তো মানে বিশেষ করে আমি ননভেজ গোত্র প্রাণী, ভেজ
খাই না তা না, নন ভেজটা প্রেফার করি বেশি। তো আমরা ভেজ বিরিয়ানি অর্ডার করেছি। আমি তো ভেজ বিরিয়ানি খাবো, কারণ ভেজ থালি বলছিল 70 টাকা আর ভেজ বিরিয়ানি 100 টাকা। তো অবভিয়াসলি আমি তো ভেজ বিরিয়ানিই বলবো। কিন্তু এই যে এই ম্যাডাম, এরা হলো রুটি। এই ম্যাডাম শুধু কেন বলছে, এই যে ইনিও এই যে রুটি জনতা পার্টি, ঠিক আছে, ये হলো হ্যাঁ आरजेपी রুটি জনতা পার্টি। আর এই যে बकासुर बिरयानी खाएगा अब। এই রুটিটা কেমন লাগছে? ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি। এখন দেখার বিষয়বস্তু হচ্ছে জিনিসটা কেমন খেতে লাগে। ঠিকঠাকই খেতে, একদম ঠিকঠাক খেতে মানে, নন ভেজের সাথে তুলনা করলে তো হবে না, মোটামুটি ঠিকঠাক খাওয়া যাবে, ভালো। এনে খাবার খেয়েছি, বিরিয়ানিটা মোটামুটি ছিল, কিন্তু রুটিটা একেবারেই ভালো ছিল না, রুটির সবজিটা ভালো ছিল, একদম বাজে ছিল। যাই হোক, তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন একটু গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। আমরা সিদ্ধার্থপুরে ঠকে গেলাম। আমরা এখন মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরের দিকে যাচ্ছি। এই গেস্ট হাউস থেকে চেক আউট করলাম, এখন রাস্তা দিয়ে হাঁটছি। সামনেই আমাদের গেস্ট হাউস থেকে খুবই কাছে মন্দিরটা, দেখাচ্ছি। এখানে দেখছি ভাগীরথী কার পার্কিং। আপনারা এলে এখানে গাড়িও রাখতে পারবেন। নিশ্চয়ই হয়তো জানেন, মায়াপুর নিয়ে প্রচুর ভিডিও হয়েছে, আমার তো নতুন করে এখানে বলার সেরকম কিছু নেই। অবশেষে এসে পৌঁছালাম পৃথিবীর অন্যতম বৃহৎ বৈষ্ণব তীর্থ মায়াপুর ইস্কন। গেট পেরোতেই মনে হলো সময়টা যেন একটু ধীরে হাঁটছে। চারিদিকে হরিনাম সংকীর্তনের সুর, বাতাসে তুলসীর সুবাস, আর মন জুড়ে এক অদ্ভুত প্রশান্তি। আর ঠিক সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অপূর্ব শ্রী চন্দ্রোদয় মন্দির। আধুনিক স্থাপত্য আর বৈদিক ঐতিহ্যের এমন এক মেলবন্ধন যা প্রথম দেখাতেই বিস্মিত করে। ভেতরে প্রবেশ করতেই চোখ আটকে যায় শ্রী শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব ও শ্রীকৃষ্ণের অপরূপ বিগ্রহে। মোবাইল বা অন্যান্য ক্যামেরা ব্যবহার বন্ধ থাকায় ভেতরের ফুটেজ দেখাতে পারলাম না, কিন্তু হাজারো ভক্তের একসঙ্গে হরিনাম, এ যেন শুধু শব্দ নয়, হৃদয়ের স্পন্দন। মায়াপুর শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি গৌড়ীয় বৈষ্ণব সংস্কৃতির এক জীবন্ত কেন্দ্র। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শান্তির খোঁজে, ভক্তির টানে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিকে হৃদয়ে ধারণ করতে। এই জাস্ট মন্দির থেকে বেরোলাম, মন্দিরটা একটু বেশি কনজেস্টেড, খুবই ভিড় আর মানে সাফোকেশন হচ্ছিল ভেতরে। আমরা জাস্ট সন্ধ্যে আরতিটা দেখে বেরোলাম। ছেলেদের লাইন একটা আলাদা, মেয়েদের লাইন একটা আলাদা, কিন্তু ভেতরে গিয়ে এতটাই কনজেস্টেড হয়ে যাচ্ছে সব কিছু। এসি জানি না চলছে কি না, পাখাও কি কাজ করছে কি না। যাই হোক, এন্ড অফ দ্য ডে ইটস ভেরি নাইস, ভেরি বিউটিফुल, মাস্ট ভিজিট। बहुत अच्छा एक्सपीरियंस रहा। एक्चुअली पिछले एक वीक से मैं और मेरा फ्रेंड प्लान कर रहे थे कि इस्कॉन जाएंगे, बट यही प्लान हुआ कि जब मर्जी होगा भगवान का तब आना होगा। एंड सडनली प्लान बना, कोई प्लान नहीं था और आए। दर्शन भी लग रहा था शायद नहीं होगा, बट सडनली से एक लाइन दिखा जहाँ पे जेंट्स लाइन में काफ़ी कम भीड़ था, एंड अंदर गए, दर्शन हो गया। सो आई थिंक लिखा हुआ था सो हो गया, एंड रेस्ट इज वी डिड। राधे कृष्ण। সূর্যের আলো যখন ধীরে ধীরে সোনালি হয়ে আসে, তখন মায়াপুরকে আরও বেশি মোহময় লাগে। মনে হয় সময়টা একটু থেমে যাক, এই শান্তিটুকু আর একটু দীর্ঘ হোক। মন্দির চত্বরের প্রতিটা পথ, প্রতিটা উদ্যান, প্রতিটা প্রার্থনা আর প্রত্যেকটা হাসি মুখ যেন বলে ভক্তির ভাষা সবার জন্য এক। ক্যামেরায় যতটা ধরা পড়ে তার চেয়েও অনেক বেশি অনুভব করা যায়
এই জায়গাটাকে। অবশেষে মন্দির থেকে বেরিয়ে আসার সময় মনে হলো সঙ্গে কিছু ছবি বা ভিডিও নয়, নিয়ে চলেছি একরাশ প্রশান্তি, কিছু অবিস্মরণীয় স্মৃতি, আবার ফিরে আসার এক অদম্য ইচ্ছা। এভাবেই শেষ হলো মায়াপুরে আমাদের আজকের ছোট্ট অথচ হৃদয় ছোঁয়া সফর। পেছনে রয়ে গেল মন্দিরের ঘণ্টার ধ্বনি, সামনে অপেক্ষা করছে কোনো নতুন পথ, নতুন কোনো গল্প। ততদিন ভালো থাকুন আর ভ্রমণকে বাঁচিয়ে রাখুন হৃদয়ের সব থেকে সুন্দর কোণটায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না উড়োচিঠির গল্পকে। তাহলে আজকের মতন সাইনিং অফ, দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে।